কি ভাবছেন? গঙ্গারামের মতো কোনো সৎপাত্রের গল্প শুনতে চলেছেন? না না, তা মোটেই না। এই পাত্র বাস্তবিকই সৎ। কিন্তু এই পাত্রের বিয়ের ব্যাপারটা অনেকটাই ছিল মহাকবি কালিদাসের বিয়ের মতো। রাজকন্যার প্রশ্নের জবাবে মূর্খ কালিদাসের দেওয়া উত্তরগুলোয় বাক্যের চক্রে তিনি পণ্ডিত বলে পরিগণিত হয়েছিলেন। রাজকন্যা বরমাল্য পরিয়েছিলেন তাকে। অনেকটা তেমনই ঘটনা ঘটেছিল এই পাত্রের সাথে। যাই হোক, সে কথায় পরে আসা যাবে। এখন যাওয়া যাক 85 বছরের আগেকার একটা বিয়ে বাড়িতে। পাত্রী সর্বেশ্বর সামন্তের একমাত্র কন্যা রাজেশ্বরী। সর্বেশ্বর সামন্ত বেশ সম্ভ্রান্ত মানুষ। ঘনশ্যামপুরের বাসিন্দারা এক ডাকে চেনেন তাকে। তিনি পেশায় উকিল। তার 8-5 ভাইও সুপ্রতিষ্ঠিত। এদের মধ্যে 2জন ডাক্তারি পাশ করার পর ইংল্যান্ডে পড়তে গিয়ে আর স্বদেশে ফেরেননি। এক ভাই ডাক্তারি পাশ করে সৌভাগ্যক্রমে দেশেই রয়ে গেছেন। তিনি কলকাতায় প্র্যাকটিস করলেও তার স্ত্রী ও সন্তানেরা দেশের বাড়িতেই থাকেন। এক ভাই অধ্যাপনা করেন এবং সর্বকনিষ্ঠজন ব্যবসায়ী হিসেবে যথেষ্ট নাম করেছেন। সর্বেশ্বরের অন্য ছেলেরা এখন পড়াশোনা করলেও বড় ছেলে 26 বছরের সোমনাথ কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করতে শুরু করেছে। সকলেরই আয় ভালো, তবে এখানেই শেষ নয়। সামন্তদের বিষয় আশয়ও কম নয়। খান 7 পুকুর, 2টো বড় বাগান, 100 বিঘে চাষের উপযুক্ত জমিও রয়েছে তাদের। এসব দেখাশোনা করার জন্য বেশ কিছু লোকজন আছে। যৌথ পরিবারে সর্বময় কর্তা সর্বেশ্বর সামন্তের চালচলন অনেকটাই রাজকীয়। গাড়ি থেকে নেমে রূপোর ছড়ি হাতে সর্বেশ্বর যখন সিংহদুয়ার পেরিয়ে আসেন, তখন সকলের মধ্যেই একটা তটস্থ ভাব দেখা যায়। একমাত্র মেয়ের বিয়ে, তাই সর্বেশ্বর সামন্তের হাঁক ডাকে বাড়ি কাঁপছে। পরপর 4 ছেলের পর কন্যা সন্তান লাভ করে আনন্দে আটখানা হয়ে গিয়েছিলেন সর্বেশ্বর। আবেগে আপ্লুত হয়ে নিজেই মেয়ের নাম রেখেছিলেন রাজেশ্বরী। পরে সংশোধিত হয়ে সেটা হলো রাজেশ্বরী। সেই মেয়ের বিয়ে বলে কথা। এলাহি আয়োজন। নহবতখানা থেকে ভেসে আসা সানাইয়ের সুর কানে আসতে মাঝে মাঝেই কেঁপে উঠেছে সর্বেশ্বরের বুকের ভেতরটা। আজকের আনন্দকে ছাপিয়ে মনের মধ্যে উকি দিচ্ছে আসন্ন বিচ্ছেদের ভাবনাটা। মাত্র 1 মাস আগে রাজেশ্বরী 12 পেরিয়ে 13তে পা রেখেছে। সারা গ্রামে রাজেশ্বরীর সমবয়সী অবিবাহিতা কোনো মেয়ে নেই। মোটামুটি 10-11-র মধ্যেই বিয়ে হয়ে যায় সকলের। গ্রামের অন্য কোনো পরিবারে এরকম অরক্ষণীয় মেয়ে থাকলে নিন্দে বান্দায় কান পাতা যেত না। কিন্তু সামন্তদের ব্যাপারটা একেবারে আলাদা। তাদের নিয়ে সমালোচনা করার হিম্মত গ্রামের কারণেই। শুধু কি তাই, রাজেশ্বরী একমাত্র মেয়ে যে পাঠশালা পাঠ চুকিয়েই পড়াশোনা শিখেই তোলেনি। সে ছেলেদের স্কুলে ক্লাস 7-এ পড়ে। স্কুলটা তৈরি হয়েছিল সামন্তদের দানের জায়গায় ও সামন্তদের অর্থ সাহায্যে। তাই স্কুলের হেডমাস্টারমশাই সঙ্গে করে রাজেশ্বরীকে স্কুলে নিয়ে যান ও বাড়ি পৌঁছে দিয়ে যান। রাজেশ্বরীর জন্য পৃথক চেয়ার টেবিলের ব্যবস্থাও করা আছে ক্লাসরুমে। না, লোক দেখানো পড়াশোনা করে না রাজেশ্বরী। বেশ মেধাবী ছাত্রী সে। ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে প্রত্যেক বিষয়ে ভালো নম্বর পায় সে। তাই শিক্ষকেরা যথেষ্ট স্নেহ করেন রাজেশ্বরীকে। রাজেশ্বরীর তুল্য পাত্রী মেলা ভার। বংশগতভাবে রাজেশ্বরীর গায়ের রং ধবধবে ফর্সা। তিল ফুলের মতো নাক, দীঘল কালো চোখ, সরপাতার মতো ঠোঁট, এক ফালি চাঁদের মতো ছোট্ট কপাল, এক পিঠ কোঁকড়ানো কালো চুল, বয়সের তুলনায় বাড়ন্ত শরীর। শুধু রূপ নয়, গুণও অশেষ রাজেশ্বরীর। এই বয়সেই বেশ কবিতা লিখে সে। সূচি শিল্পেও পারদর্শী। এমন মেয়ের কপালে সুপাত্র জোটাই তো স্বাভাবিক। পাশের গ্রামের সম্ভ্রান্ত ব্যবসাদার পরিবারে বিয়ে হচ্ছে রাজেশ্বরীর। জগদীশ রায় তার কনিষ্ঠ ছেলের সঙ্গে উপযাচিত হয়েই রাজেশ্বরীর বিয়ের সম্বন্ধটা করেছেন। পাত্র বাপ ঠাকুরদার মতো ব্যবসায় লিপ্ত হয়নি।
সে পেশায় ডাক্তার, সুদর্শন, তবে বয়সটা রাজেশ্বরীর থেকে অনেকটাই বেশি। ৩২-এ পা রেখেছে সে। এ নিয়ে বিশেষ মাথা ঘামাননি সর্বেশ্বর, কারণ তিনি মনে করেন বিয়ে করার আগে পুরুষদের প্রতিষ্ঠিত হওয়া দরকার, আর সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই বয়সটা বাড়বে। তাই এই পাত্রকে তিনি রাজেশ্বরীর যোগ্য বলেই মনে করেছেন। বেলা ১১টায় গায়ে হলুদের তত্ত্ব এলো। তত্ত্ব দেখে চোখ ধাঁধিয়ে যাওয়ার অবস্থা সকলের। ধন্যি ধন্যি করছে সবাই। সর্বেশ্বর মনে মনে আত্মপ্রসাদ লাভ করলেন। হ্যাঁ, উপযুক্ত পাত্রের সঙ্গে বিয়ে হচ্ছে তার আদরিণী মেয়ের। অবশ্যই সুখে থাকবে তার মেয়ে। পুরোহিতের কথা মতো শুভক্ষণ দেখে গায়ে হলুদ দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে বেলা ১২টায়। ১২টা বাজার ৫ মিনিট আগেই রাজেশ্বরীকে নিয়ে আসা হয়েছে ছাদনাতলায়। ছাদনাতলা জুড়ে মহিলাদের ভিড়। গুনে গুনে ২১ জন এও এক জায়গায় হয়েছে স্ত্রী আচার পালন করার জন্য। বিস্ফোরণটা ঘটল ঠিক তখনই। সর্বেশ্বর সামন্তের জোরালো অথচ কম্পিত কণ্ঠস্বর কানে আসতেই হলুদের বাটি হাতে দাঁড়িয়ে পড়ল সর্বেশ্বরের পুত্রবধূ গায়ত্রী। এ কি ভয়ানক কথা বলছেন সর্বেশ্বর? রাজেশ্বরীর শরীরটা দুলে উঠল। ঠিক শুনছে তো কানে? রীতিমতো হাঁপাতে হাঁপাতে ছাদনাতলায় এসে দাঁড়ালেন সর্বেশ্বর। ওরে, তোরা গায়ে হলুদ দেওয়া বন্ধ কর। বর পালিয়েছে বাড়ি ছেড়ে। এখন আমি কি করব? মাথায় হাত দিয়ে ওখানেই বসে পড়লেন সর্বেশ্বর। খবরটা মুহূর্তে ছড়িয়ে গেল সারা বাড়িতে। হন্তদন্ত হয়ে ছুটে এলো সর্বেশ্বরের ৪ ছেলে ও ৩ ভাই। ঘনিষ্ঠ আত্মীয় স্বজনেরাও পাশে এসে দাঁড়ালো। প্রফেসর ব্রজেশ্বর সামন্ত বললেন, কি হয়েছে দাদা? কোনো কথা না বলে সর্বেশ্বর একটা মুখ খোলা লম্বা খাম ধরিয়ে দিলেন ভাইয়ের হাতে। খামের ভেতর থেকে যে চিঠিটা বের হলো সেটার প্রেরক রাজেশ্বরীর জন্য নির্বাচিত পাত্র ডাক্তার নন্দলাল রায়। সকলের অনুরোধে চিঠিটা পড়ে শোনাতে শুরু করলেন ব্রজেশ্বর। চিঠিটা পড়া শেষ করে ব্রজেশ্বর বললেন, তার মানে জগদীশ রায় আগেই জানতেন যে তার ছেলে স্বদেশীদের খাতায় নাম লিখিয়েছে। বিয়ে করার তিলমাত্র ইচ্ছা ছিল না বলে মেয়ে দেখতেও আসেনি সে। সোমনাথ বলল, জোর করে ছেলের বিয়ে দিয়ে জগদীশ রায় সংসারী করতে চেয়েছিলেন ছেলেকে। ফলটা কি হলো? তার এক ছেলে সংসার ছাড়লেও আরও ৩টে ছেলে আছে। কিন্তু আমাদের এখন কি হবে? ব্রজেশ্বর বললেন, কিন্তু চিঠিটা এলো কিভাবে? উত্তরটা দিল সামন্ত বাড়ির ম্যানেজার রামলাল। একটা ছোট ছেলে আমার অফিস ঘরে ওটা দিয়ে গেল। সর্বেশ্বর বুকে হাত চেপে ধরে বললেন, আমি আর ভাবতে পারছি না, তোরা যা হোক কিছু কর। রাত ৮টায় শেষ লগ্ন। তার মধ্যে পাত্র খুঁজে আনতে না পারলে লগ্ন ভ্রষ্টা হবে রাজেশ্বরী। তাই পাত্রের খোঁজে লোকজন ছড়িয়ে দেওয়া হলো। আর কিছু না হোক শিক্ষিত ও স্বজাতির পাত্র তো চাই। গ্রামে উর্গ ক্ষত্রিয় পরিবার অনেক আছে, কিন্তু বেশিরভাগ সামন্ত বংশেরই মানুষ। ৫ পুরুষ কি ৭ পুরুষ আগে পৃথক হয়েছে তারা। এছাড়া যে কটা পরিবার আছে সেখানে বিবাহযোগ্য পাত্র নেই। এখন ভরসা পাশের কয়েকটা গ্রাম। সন্ধ্যে ৬টা পর্যন্ত অনুসন্ধান চালিয়ে পাত্র যে কজন মিলল তারা পাতে দেওয়ার মতো নয়। অন্তর্মহলে কান্নার রব উঠেছে। বাড়ির পুরুষেরা অস্থির হয়ে উঠেছে। এরকম অবস্থায় ম্যানেজার রামলাল জোর করে তুলে নিয়ে এলো এক পাত্রকে। জানা গেল পাশের গ্রামে একটা বিয়ে বাড়িতে এসেছে ছেলেটা তার বন্ধুর সঙ্গে। তার বাড়ি হুগলিতে। কলকাতায় এক সাহেবী কোম্পানিতে চাকরি করে, থাকে কলকাতার মেসে। শুধুমাত্র এই খবর কটা সংগ্রহ করতে পেরেছে রামলাল ওই বাড়ির কাজের লোকের মাধ্যমে। ফিটন গাড়ি থেকে নামিয়ে ছেলেটাকে বৈঠকখানায় নিয়ে আসা হয়েছে। ছেলেটার পরনে লোটানো ধুতি ও পাঞ্জাবি, তারপর একটা জহর কোট চাপানো। গায়ের রং শ্যামলা না বলে কালোই বলা যায়। লম্বা একহারা চেহারা, কাটারির মতো খাড়া নাক, বুদ্ধিদীপ্ত উজ্জ্বল বড় বড় দুটো চোখ, দৃঢ় চিবুক। সামন্ত বাড়ির পুরুষেরা হাজির হয়েছেন সেখানে। ছেলেটা একইভাবে বলে চলেছে,
দয়া করে ছেড়ে দিন আমাকে, আমি বিয়ে করার জন্য প্রস্তুত নই এখন। প্রফেসর ব্রজেশ্বর সামন্ত বললেন, তোমার কোনো ভয় নেই, তুমি স্থির হও। সর্বেশ্বর সামন্ত একটু ধাতস্থ হয়ে বললেন, আমি তোমায় কটা প্রশ্ন করব, সঠিক উত্তর দেবে, আমি তার থেকেই তোমাকে চিনে নেব। ছেলেটা নিরুপায় হয়ে ঘাড় কাত করে সম্মতি জানালো। শুরু হলো উকিলের জেরা। তোমার নাম? শ্রী দেবেন্দ্র রায়। বাবার নাম? স্বর্গীয় কৃষ্ণচন্দ্র রায়। ঠিকানা? গাছতলা। পড়াশোনা কত দূর? বলতে পারেন ঘোড়ার পাতা। বাড়িতে কে কে আছেন? আমাকে অনাথ ভাবাই শ্রেয়। তোমার বয়স কত? 21 বছর 7 মাস। প্রশ্ন উত্তরের মাঝখানে হন্ততন্ত হয়ে এসে পৌঁছল দেবেন্দ্রর বন্ধু কমল। বলল, দেখুন, আপনারা ওকে ছেড়ে দিন, ওর ইচ্ছার বিরুদ্ধে কিছু করার চেষ্টা না করাই ভালো। মেয়ে লগ্নভ্রষ্টা হতে চলেছে, এখন উচিত অনুচিত জ্ঞান হারিয়েছেন সর্বেশ্বর। বললেন, তুমি একবার পাশের ঘরে এসো, তোমার সঙ্গে কিছু কথা আছে। পাশের ঘরে কমলকে নিয়ে গিয়ে আবার কিছু প্রশ্ন করলেন সর্বেশ্বর। কমল সত্যিই বিশেষ কিছু জানে না দেবেন্দ্রর সম্বন্ধে। ওরা দুজনে একই অফিসে চাকরি করে, একই মেসে থাকে। সেই সোর্সে জেনেছে সামান্য কিছু, যেমন দেবেন্দ্র জাতিতে উগ্র ক্ষত্রিয় ও এন্ট্রান্স পাস। বাড়ির কথা কোনোদিন বলেনি দেবেন্দ্র। সব শোনার পর সর্বেশ্বর ভাইদের সঙ্গে আলোচনা করে দেবেন্দ্রর সাথেই মেয়ের বিয়ে দেবেন স্থির করে ফেললেন। ব্রজেশ্বর বললেন, এ ছেলে বিয়ে না করার জন্য মনে হয় তোমার প্রশ্নের ওভাবে উত্তর দিয়েছে। না হলে ভাবো, যে ছেলে এন্ট্রান্স পাস সে বলছে তার বিদ্যে ঘোড়ার পাতা। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে ছেলেটা কোনো প্রশ্নেরই সঠিক উত্তর দেয়নি। কথাটা সমর্থন করল সবাই। সর্বেশ্বর বললেন, ছেলেটার অর্থনৈতিক অবস্থা হয়তো ততটা ভালো নয়। তাতে কি যায় আসে, আমাদের তো পয়সার অভাব নেই। বিদ্যে বুদ্ধি থাকলে সেই পুরুষকে প্রতিষ্ঠিত করে তুলতে বেশি সময় লাগে না। কিন্তু সর্বেশ্বরের কথাই তো এক্ষেত্রে সব নয়। দেবেন্দ্রকে বিয়েতে রাজি করানো যাচ্ছে না কোনোভাবে। শেষ চালটা চাললেন সর্বেশ্বর। অন্দরমহল থেকে ডেকে আনা হলো কনে বেশিনী রাজেশ্বরীকে। সর্বেশ্বর বললেন, এ আমার মেয়ে, একেই বিয়ে করার কথা বলা হচ্ছে তোমাকে। রাজেশ্বরীর রূপে চোখ ধাঁধিয়ে গেল দেবেন্দ্রর। তবু মনের লাগাম টেনে বলল, মাফ করবেন, আমার পক্ষে এ বিয়ে করা কোনোভাবেই সম্ভব নয়। রূপ, গুণ, অর্থনৈতিক অবস্থা কোনো দিক দিয়েই আমি আপনার কন্যার যোগ্য নই। সর্বেশ্বর উঠে এসে দেবেন্দ্রর হাত ধরলেন। তুমি বিয়ে না করলে মেয়ে আমার লগ্নভ্রষ্টা হবে। একজন অসহায় বাবার মুখ চেয়ে তুমি বিয়েতে রাজি হয়ে যাও বাবা। দেবেন্দ্র বলল, আমার কয়েকটা শর্ত আছে। সর্বেশ্বর কিছু বলার আগেই পুরোহিত এসে হাজির হলেন। বললেন, আর 15 মিনিটের মধ্যে বিয়েতে বসতে না পারলে লগ্ন পেরিয়ে যাবে। সর্বেশ্বর দেবেন্দ্রকে বললেন, তোমার সব শর্তে রাজি আমি, এখন বিয়েটা করে আমাকে বাঁচাও। বেশ কয়েক ঘন্টা পর নিস্তব্ধতা ভঙ্গ করে আবার বেজে উঠল সানাই। শাক আর উলুর শব্দের মধ্যে রাজেশ্বরীর মা স্বামীকে বললেন, কালো হোক, তবে জামাইয়ের মুখখানি খাসা, একেবারে কৃষ্ণ ঠাকুরের মতো। রাজেশ্বরীর মধ্যে কোনো তাপ উত্তাপ নেই, হাল ছেড়ে দিয়ে নিজের ভাগ্যকে মেনে নিয়েছে সে। কমলের খুড়তুতো বোনের বিয়েতে এসে এই বিপত্তি দেবেন্দ্রর। সামন্ত বাড়ির সবাই মিলে আলোচনা করে কিছু সিদ্ধান্ত নিলেন নিজেদের মতো করে। লোক পাঠানো হলো কমলদের বাড়িতে। কনকাঞ্জলি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আজকের জন্য কমলদের বাড়িতে থেকে যাবে রাজেশ্বরী। কাল সকালেই পালকি গিয়ে আবার নিয়ে আসবে তাকে। বৌভাত ফুলসজ্জার অনুষ্ঠান হবে সামন্ত বাড়িতেই। সামন্তদের এই সিদ্ধান্তে বাদ সাধল দেবেন্দ্র। বিনীতভাবে বলল, মার্জনা করবেন, আপনাদের এই সিদ্ধান্ত আমি মেনে নিতে পারলাম না। আমি গতকাল বিয়ের আগে যে শর্তের কথা বলতে চেয়েছিলাম তার মধ্যে এটাই ছিল প্রধান শর্ত। আপনারা শুনতে চাননি, তাই সে দায় আমার নয়। সর্বেশ্বর অসহায়ের মতো বললেন, তুমি তাহলে এখন কি করতে চাও? দেবেন্দ্রর কণ্ঠস্বর বেশ দৃঢ়।
আমি এখন আপনার মেয়েকে নিয়ে কমলদের বাড়ি উঠব ঠিকই, তবে গিয়েই কলকাতা বেরিয়ে যাব। ওখানে একটা ঘর ঠিক করে আপনার মেয়েকে নিয়ে পরদিন ওখানেই উঠব। সর্বেশ্বরের এতদিনের ধ্যান ধারণাকে নিমেষে বদলে দিল ছেলেটা। ভেবেছিলেন মুখে যাই বলুক, না চাইতে রাজেশ্বরীর মতো সুন্দরী বউ ও বড়লোক শ্বশুরবাড়ি পেয়ে মনে মনে নিশ্চয়ই খুশি হয়েছে দেবেন্দ্র। তাই এবার তাদের নির্দেশই মেনে চলবে সে। কিন্তু তার সে ধারণা যে মিথ্যা, সেটা বুঝতে পারছেন এখন। অগত্যা বললেন, ফুলসজ্জার অনুষ্ঠানটা হয়ে যাবার পর যেও বাবা, এই অনুরোধটুকু রাখো। দেবেন্দ্র বলল, বেশ তাই হবে, তবে তারপর আর একদিনও দেরি করা যাবে না। বিয়ে করতে চাইনি আমি, তাই নিজের ব্যাপারে কিছু জানাতে চাইনি। আমি 3 বছর বয়সে মাকে আর 10 বছরে বাবাকে হারিয়েছি। আমার বইমাত্রেও দাদা আছে, বাড়িও আছে একটা, তবে বৌদির খারাপ ব্যবহারের জন্য বাড়িতে থাকতে ইচ্ছা করে না। সেখানে আপনার মেয়েকে নিয়ে গিয়ে তুললে নির্যাতিতা হবে সে, আর মেস বাড়িতেও তোলা যাবে না তাকে। তাই বাড়ি খুঁজতে আজই কলকাতা যেতে হবে আমাকে। সব হারালেও আত্মসম্মানটুকু নিয়ে বাঁচতে চাই আমি, ওটাকে বিসর্জন দিতে বলবেন না। শ্বশুরবাড়ির ঐশ্বর্যে বিন্দুমাত্র লোভ নেই দেবেন্দ্রর। নিজের চেষ্টায় জীবনে প্রতিষ্ঠিত হতে চায় সে। তার অর্ধাঙ্গিনী হিসেবে পাশে থাকতে চায় রাজেশ্বরীও। তাই সকলের নিষেধকে অগ্রাহ্য করে চলে এসেছে দেবেন্দ্রর হাত ধরে। রাজসুখ ছেড়ে নিতান্ত সাদামাটা জীবন কাটাতে রাজি হয়েছে সে। অভাব অনটনের মধ্যে তাকে নিয়ে আসতে প্রথমে যথেষ্ট সংকোচবোধ হয়েছিল দেবেন্দ্রর, কিন্তু রাজেশ্বরীর সমর্থন ছিল 16 আনা, তাই দ্বিধা করেনি আর। কপালক্রমে সামান্য খোঁজ খবর করতেই চিতপুরের ভালো পরিবেশে ঘর একটা পাওয়া গেল। বাড়িওয়ালি মধ্যবয়স্কা একজন অবাঙালি বিধবা মহিলা। পাশের ঘরটায় তিনি নিজে থাকেন। প্রথম দর্শনেই রাজেশ্বরীকে ভালো লেগে গেছে তার। রাজেশ্বরীর আন্তরিক ব্যবহারে মুগ্ধ বাড়িওয়ালি রাজেশ্বরীকে বেটি বলতে শুরু করলেন। সৌভাগ্য নিয়ে জন্মেছিল রাজেশ্বরী, তাই তাকে ঘরে আনায় তার পিছু পিছু সৌভাগ্য এসে হাজির হলো দেবেন্দ্রর জীবনে। দুদিনের ছুটি নিয়ে বিয়ে বাড়িতে এসেছিল দেবেন্দ্র, কিন্তু 4 দিন হয়ে যেতেই খুব বকাবকি করলেন রোনাল্ড সাহেব। দেবেন্দ্র নিজের বিয়ের ঘটনা জানাতে কোনোভাবেই বিশ্বাস করলেন না সাহেব। ওয়ার্নিং দিলেন, এভাবে ভবিষ্যতে যেন কামাই না করে দেবেন্দ্র। অফিস থেকে ফিরে সেদিনই রাজেশ্বরীকে নিয়ে আউটরাম ঘাটে বেড়াতে গেল দেবেন্দ্র। ঘটনাচক্রে রোনাল্ড সাহেবও সস্ত্রীক উপস্থিত সেখানে। দেবেন্দ্রর সঙ্গে রাজেশ্বরীকে দেখে সাহেব বুঝলেন বিয়ের ব্যাপারে সত্যি কথাই বলেছে দেবেন্দ্র। সাহেব নিজে এগিয়ে এসে আলাপ করলেন রাজেশ্বরীর সঙ্গে। মেম সাহেব রাজেশ্বরীকে দেখে মুগ্ধ। রাজেশ্বরী ভাঙা ভাঙা ইংরাজিতে মেম সাহেবের কিছু প্রশ্নের উত্তর দেওয়ায় সাংঘাতিক খুশি হলেন মেম সাহেব। পরদিন দেবেন্দ্র অফিসে যেতেই ডাক পড়ল সাহেবের ঘরে। রোনাল্ড সাহেব জানালেন তার স্ত্রীর অনুরোধে তিনি দেবেন্দ্রর পদোন্নতির ব্যবস্থা করবেন, ফলে মাইনেটা অনেকটা বেড়ে যাবে। রাজেশ্বরীর বয়সী মেয়েরা বিয়ের পর হয় বাপের বাড়িতে থাকে, নয় শ্বশুর বাড়িতে অন্যান্য মহিলাদের তত্ত্বাবধানে থাকে। স্বামীর সঙ্গে এভাবে একা থাকে না কেউ। তারপর আর এক ভয়ও রয়েছে, ইংরেজদের দৌরাত্ম্যের কথা অজানা নয় কারো। এই অবস্থায় একটা 22 বছরের ছেলের একটা 13 বছরের মেয়েকে নিয়ে কলকাতার মতো জায়গায় থাকাটা যে খুব একটা নিরাপদ নয়, সেটা সবাই বুঝতে পারছিল। ফলে রাজেশ্বরীকে নিয়ে একটা দুশ্চিন্তা ছিল সর্বেশ্বরের, কিন্তু করার ছিল না কিছুই। জোর করে দেবেন্দ্রর সঙ্গে বিয়ে দিয়ে নিজেই নিজের হাত পা বেঁধে ফেলেছেন তিনি। অষ্টমঙ্গলায় গাড়ি পাঠালেন সর্বেশ্বর, সঙ্গে ছোট ছেলেকেও পাঠালেন। সে গাড়ি ফাঁকাই ফিরে গেল। দেবেন্দ্র জানালেন যদি জোরে যেতে হয় তাদের, তাহলে আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। রবিবারের আগে যেতে পারবে না তারা, কারণ সবে প্রমোশন হয়েছে তার। এই সময় এখনই ছুটি চেয়ে সাহেবের বিরাগ ভাজন হতে রাজি নয় সে। জোরে এলো রাজেশ্বরী শনিবার রাত্রে। রবিবারটা সম্পূর্ণ শ্বশুরবাড়িতে কাটাতে রাজি হয়েছে দেবেন্দ্র, একটাই শর্তে, সোমবার সকাল 7টার মধ্যেই গাড়ি করে তাদের পৌঁছে দেওয়া হবে চিতপুরের বাসায়।
ঘনশ্যামপুরের পুরুষরা কাজের খাতিরে অনেকেই কলকাতা যাতায়াত করে, কিন্তু দু একজন ছাড়া মহিলারা কলকাতায় যায়নি তেমন। সবাই রাজেশ্বরীকে ঘিরে ধরে সারাক্ষণ কলকাতার গল্প শুনতে চাইছে। রাজেশ্বরী সাহেব ও মেম সাহেবের সঙ্গে কথা বলেছে শুনে সবাই অবাক। রাজেশ্বরীর মা বললেন, না পারার কি আছে, ছোট থেকেই সাহসী আমার মেয়ে। রাজেশ্বরী বলল, সব সাহেবই খারাপ নয়, তোমাদের জামাই বলে ওর ওপরালা সাহেব খুব ভালো, তবে কাজের ফাঁকি পছন্দ করেন না। সোমবার সকালে চোখের জলে বুক ভাসিয়ে মেয়ের জামাইকে রওনা করালেন সর্বেশ্বর। যাওয়ার সময় রাজেশ্বরী বলল, 3 মাসের আগে আর আশা হবে না আমাদের, মন খারাপ করো না তোমরা, আমি বেশ ভালো আছি। সর্বেশ্বর তাকিয়ে তাকিয়ে দেখলেন মেয়েকে, মাত্র কটা দিনে অনেক পরিণত হয়ে গেছে তার আদরের দুলালি। 3 মাস পেরিয়ে গেছে, ঘনশ্যামপুরে পা রাখেনি রাজেশ্বরী। 15 দিন পর পর চিঠি আসে একটা করে, সর্বেশ্বর সামন্তের নামে। মেয়ের জন্য ভেতরে ভেতরে ভীষণ অস্থির হয়ে উঠেছেন রাজেশ্বরীর মা। মন খারাপ সর্বেশ্বরের নিজেরও করছে। শেষ পর্যন্ত স্ত্রীকে নিয়ে সর্বেশ্বর হাজির হলেন চিতপুরে মেয়ের বাসায়। বাড়িওয়ালির সঙ্গে মেয়ের ঘরে যখন ঢুকলেন সর্বেশ্বরেরা, তখন সন্ধে হবে হবে। হালকা করে ঠেসানো দরজাটা খুলতেই সর্বেশ্বরের চোখ গেল রাজেশ্বরীর দিকে। খাটের উপর বসে এক মনে লিখছে রাজেশ্বরী। পাশে 2-3টে ইংরেজি বই পড়ে রয়েছে। ঘরটা বেশ বড় এবং সুন্দর করে গোছানো। ঘরে বড় খাট, কাঠের বড় আলমারি, একটা টেবিল ও চেয়ার রয়েছে, সবই নতুন। বোঝা গেল সবই নিজে কিনেছে দেবেন্দ্র। সর্বেশ্বর আস্তে করে ডাকলেন, মা, রাজি। চোখ তুলে দরজার দিকে তাকালো রাজেশ্বরী। মা বাবাকে দেখে তাড়াতাড়ি নেমে পড়ল খাট থেকে, অবাক হয়ে বলল, তোমরা? সর্বেশ্বর বললেন, তোর মায়ের বড্ড মন কেমন করছিল, তাই নিয়ে এলাম। রাজেশ্বরী দুজনকে প্রণাম করে উঠে দাঁড়ালো। খুব ভালো করেছ। সর্বেশ্বর রাজেশ্বরীর লেখা খাতাটা হাতে তুলে নিয়ে বললেন, তুই এত ভালো ইংরেজি লিখেছিস, এই সব বই তুই পড়িস? মুহূর্তে উজ্জ্বল হয়ে উঠল রাজেশ্বরীর মুখটা। প্রতি গরবে গরবিনী রাজেশ্বরী বলল, হ্যাঁ, সব তোমাদের জামাই এনে দিয়েছে। অফিস থেকে ফিরে রোজই আমাকে পড়ায় ও। পড়া হয়ে গেলে আমার লেখা কবিতাগুলো শোনাই ওকে। কথা বলতে বলতে একটা মোটা ডায়েরি এনে দেখালো রাজেশ্বরী। এটা কবিতা লেখার জন্যও ও এনে দিয়েছে। সর্বেশ্বর তৃপ্তির হাসি হাসলেন। আজ আমি ভীষণ খুশি রে মা, আমার বুক থেকে একটা বড় ভার নেমে গেল। এখন আমি বুঝতে পারছি সত্যিই যোগ্য পাত্রের সঙ্গে বিয়ে হয়েছে তোর। ওর মতো সৎ আত্মনির্ভরশীল জামাই পেয়ে আমি ধন্য। দেবেন্দ্র প্রকৃত অর্থে একজন সৎ পাত্র। বাবার মুখে নিজের স্বামীর প্রশংসা শুনে আনন্দে ভরে উঠল রাজেশ্বরীর বুক। ওর মুখমণ্ডল জুড়ে ফুটে উঠল এক অনির্বচনীয় ঔজ্জ্বল্য।